দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্ট এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, একই সাথে বামপন্থী নেতা। মুশকিলটা হচ্ছে সম্প্রতি 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং সেখানে বামেদের অবস্থা কিন্তু আশাব্যঞ্জক হয়নি। কি বলবেন, এই শূন্যের দশা কাটবে কবে? আমি প্রথমে বলি, মুশকিলটা এটা নয়। মুশকিলটা হচ্ছে যে দীপক ব্যাপারী সহ পশ্চিমবঙ্গের যে 10 কোটি প্রায় মানুষ আছেন, এই মানুষের জীবনের যে সমস্যাগুলো উপনির্বাচনের আগের দিন ছিল, উপনির্বাচনের ফলের পরেও সেই একই সমস্যা রয়ে গেছে। পার্টি জনগণের বাইরে কিছু নয়। কমিউনিস্ট পার্টি যারা করেন তারা জনগণের কথাই বলেন, জনগণের কথাই বলবেন। জনগণের কথা যদি না বলতে পারেন, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জনগণের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। প্রবীণ নেতা কান্তি গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা বলছেন যে আমাদের এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। প্রবীণ নেতা কান্তি গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নবীন প্রজন্মের একজন কর্মী হিসেবে বলতে পারি যে কমিউনিস্ট পার্টির কাছে কোনো শর্টকাট রাস্তা নেই। রাস্তা দেখতে হবে, অনুসন্ধান আত্মনুসন্ধানের পথেই খুঁজতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু তার মানে আবার যদি এরকম কোনো প্রচেষ্টা হয় একটি উপনির্বাচনের ফল বা যে কোনো একটি নির্বাচনের ফল দিয়ে যে আন্দোলন বা রাজনীতিকে ভ্যালিডেট করার চেষ্টা যদি কেউ করতে চান, তাহলে কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক একটি ট্রেন্ড হবে, যেটা শুরু হয়েছে। 6টা উপনির্বাচনে জয় হয়েছে, তৃণমূল জিতেছে। দুটো জিনিস এক, আপনি যদি বলেন নির্বাচন হয়েছে কি হয়নি সেটা মানুষ দেখেছেন, কি হয়েছে আমি এর মধ্যে যাব না। ভোট পার্সেন্টেজ কত পড়েছে মানুষ দেখেছেন, কত ব্যবধান হয়েছে সেটা মানুষ দেখেছেন। আমাদের পশ্চিমবাংলায় এরকম অনেক উদাহরণ আছে। আমি সংখ্যাতত্ত্বের হিসেবে কে কত ডিস্টেন্সে জিতছেন, কত ব্যবধানে জিতছেন, আই এম নট অন দ্যাট। আমি সম্পূর্ণ একটা অন্য প্রশ্ন, যেটাকে ডাইলিউট করার চেষ্টা হচ্ছে এই পরিনির্বাচনের ফল দিয়ে, সেটা হচ্ছে যে গত কয়েক মাস যাবৎ গোটা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে ইনভ্যালিডেট করবার চেষ্টা হচ্ছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, উপনির্বাচনের জয় দিয়ে ওই ঘটনাগুলোকে ভ্যালিডেট করা বা ইনভ্যালিডেট করার যে কোনো চেষ্টাকে প্রতিহত করতে হবে। আপনি জিতেছেন, খুব ভালো, আপনি জিতেছেন, আপনি জয় পালন করুন, এনজয় করুন, যা খুশি করুন, কাজ করুন, কাজ আপনাকে করতে হবে। কিন্তু যেটা 14ই অগস্ট রাত্রিবেলা পশ্চিমবঙ্গের লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছেন, প্লিজ অ্যাসিওর দ্যাট এনভায়রনমেন্ট, এটা খুব জরুরি, যার জন্য মানুষকে নামতে হয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন 34 বছর ক্ষমতায় থাকার ফলে একটা কি বলে হীনমন্যতা বা একটা জড়তা চলে এসেছে। আমি আবার বলছি, হীনমন্যতা জড়তার কথা আমি বলবো না। 34 বছর ক্ষমতায় থাকা কালে, এটা তো বাস্তব কথা, সবসময় একটা দীর্ঘস্থায়ী যে কোনো ক্ষমতা যদি থাকে, ক্ষমতা শব্দটা যেখানে থাকে সেখানে কিছু সমস্যার সৃষ্টি হয়, এবং কমিউনিস্ট পার্টি তার বাইরে কিছু নয়। এবং এর মধ্যে যদি আপনি বলেন, তাহলে কি আপনি বলবেন যে 34 বছরে মানে সবকিছু ঠিক ছিল? আমি কেন, বামফ্রন্ট সরকারের কাজকর্ম নিয়ে যখন সরকার চলে যাওয়ার পর, যখন পার্টির মধ্যে যখন দলিল তৈরি হয়, পার্টি কংগ্রেসেও সেই দলিল পেশ হয়, সেই কাজকর্মে সেই দলিলেও কেন সরকার গেছে সেটা স্পষ্ট বলা ছিল। ফলে সেখান থেকে ডিবেট করার জায়গা নেই। এবার যে প্রশ্নটা আছে, অনেকগুলো আপনি বলতে পারেন যে হোয়াট আর দ্য অবস্ট্যাকলস, কি অসুবিধে হচ্ছে, কেন মানুষের মন জয় করা যাচ্ছে না। দেখুন, 2-3টে জিনিস তো বাস্তব মানতে হবে, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী রাজনীতির স্পেস কম, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। বিরোধী রাজনীতির স্পেস কম হবার কারণ হিসেবে কি বলতে পারেন? বিরোধী রাজনীতির স্পেস কম হবার প্রথম কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দিয়ে সমস্ত জায়গাটাকে, সমস্ত পরিসরগুলোকে দখল করার একটা অসৎ চেষ্টা প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জেলায় ঘটেছে, সরকারি অফিস থেকে শুরু করে একদম তলায় কোনো জায়গা পর্যন্ত। এবার আপনি যদি বলেন যে এটা কি সিপিএম এর সময় ছিল না, বামফ্রন্টের সময় ছিল না, সেখানে তো কেডার যুক্ত, আপনি বলতে পারেন। রাজনীতি করা, রাজনৈতিক মতের ভিত্তিতে একটি জিনিসকে সংগঠিত করা আর একটা ব্যবসা বাণিজ্যের নামে সংগঠিত করার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। এখন তৃণমূল কংগ্রেসের যে হয়েছে, একটা ভিশিয়াস ব্যবসায়িক সার্কেল তৈরি হচ্ছে, যেটার মধ্যে দিয়ে এই কাজটা বহু ক্ষেত্রে পরিচালিত হচ্ছে। তার মধ্যে একটি অংশের আমলা জড়িত আছেন, একটি অংশের তৃণমূলের নেতা জড়িত আছেন, একটি অংশের ব্ল্যাকমেল টিএমসি নেতা জড়িত আছেন, যারা মাঝে মধ্যে 2টো গ্রুপের, 3টে গ্রুপের, 4টে গ্রুপের ঝগড়া ঝামেলা করেন। এবং যেটা আমি আপনার এই মাধ্যমে যেটা মানুষকে বলবার চেষ্টা করব, আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট অফ থটস, যে নির্বাচনের ফলের ভিত্তিতে এটা ঠিক করে ফেলা যে রাজনীতিটা ভুল বা রাজনীতিটা ঠিক, এটা যে কতটা ভুল তার দুটো উদাহরণ হচ্ছে
যে গত কয়েক মাসের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীও কোথাও বলেননি, ঘটনাটা মানে ভ্যালিডেট করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের গত কয়েকদিনের প্রচার এবং কিছু কিছু নেতার, কয়েকজন নেতার বক্তব্য এমন একটা মাত্রা দিচ্ছে যার থেকে প্রমাণিত হচ্ছে যে তাদের উদ্দেশ্যটা যেন বিরোধী রাজনীতিকে কমব্যাট করা নয়, কারণ কমব্যাট করে ওটা হচ্ছে না, কমব্যাট করা মানুষের এই যে প্রতিবাদ গত কয়েক মাসে পশ্চিমবঙ্গ দেখেছে সেটাকে। এটা কিন্তু ভয়ানক একটা ট্রেন্ড সৃষ্টি করতে চলেছে। এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে গণতন্ত্রের পরিসর নেই, কিন্তু আমরা দেখলাম যে রাত দখল, দিন দখল, ভোর দখল সবই হলো, কার্নিভালের ড্রো কার্নিভাল হলো, গণতন্ত্র নেই কি করে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। যাই হোক, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রতিদিন তো মিছিল, আমি আবার বলছি প্রতিটা স্টেটে হয়, এখানে তো হয় না। আমি আবার বললাম এই কম্পারেটিভ অ্যানালিসিসটা ছাড়ুন, বাংলাকে বাংলার মতন দেখুন। বাংলার রাজনীতি আজকে বলে নয়, ঐতিহাসিক ভাবে অন্য স্টেটে অনেক কিছু হয়, অন্য প্রভিন্স যখন ছিল সেখানে অনেক কিছু হতো, কিন্তু বাংলা গোটা পৃথিবীর সামনে আমাদের এই মহাদেশে একটা আলোকবর্তিকার কাজ করেছে অন্ধকার সময়ে। একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে বিরোধী রাজনীতিকে এখানে শক্তিশালী করতে গেলে কি করতে হবে। আমি বললাম যে বাংলার ধর্মনিরপেক্ষতার পরিসরেই বিরোধী রাজনীতিকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী রাজনীতি তৈরি করার ক্ষেত্রে বাধা কি কি দাঁড়াচ্ছে? ভোটার কখনো বাধা হতে পারে না। একজন ভোটার তৃণমূলকে ভোট দিয়েছেন, একজন ভোটার কালকে সেদিন সিপিএম কে ভোট দিতে পারে, একজন ভোটার বিজেপি কে ভোট দিয়েছেন, কালকে গিয়ে সিপিএম কে ভোট দিতে পারে, বা ভাইস ভার্সা, অন্য কিছু হতে পারে। ভোটারের উপর আধিপত্য করতে গেলেই সমস্যাটা আসে। এবং বাংলার রাজনীতিতে মনে রাখার দরকার যে এই মুহূর্তে আওয়ার সোল ডিউটি ইজ টু ডিফাইন দি সেকুলার অপোজিশন স্পেস। যে জায়গাটাকে এই মুহূর্তে বিধানসভার ওই মেম্বার থাকার জোরে, সংখ্যার জোরে বিজেপি এই সোল অপোজিশন স্পেসটাকে তারা দখল করেছে ওইখানটায়, তবে বামপন্থীদের যে কণ্ঠস্বর এটা রাস্তায় থাকছে, যেটা আমরা আমাদের যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা অনেকটা আগের ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেখান থেকে আমরা এগোনোর চেষ্টা করছি। আমরা নতুন কিছু এই পজিশনে সিপিএম বিজেপির নেতারা বলছেন যে এই আরজিকর ইস্যু নিয়ে যে আন্দোলন সেটা মুখ থুবড়ে পড়লো, আমাদের সাথে সিপিএম জোট করেনি বা আমাদেরকে ঠেকতে দেয়নি। আমি আবারও বললাম যে প্রথমত এই আরজিকর আন্দোলনটা সিপিএম এর আন্দোলন ছিল না। আরজিকর আন্দোলনে সিপিএম নেতৃত্ব দেয়নি। আরজিকর আন্দোলনের সামনে কোনোদিন মোহাম্মদ সেলিমকে দেখা যায়নি, সুজন চক্রবর্তীকে দেখা যায়নি, কিংবা অন্য কাউকে দেখা যায়নি। এই আন্দোলন করেছেন বিভিন্ন অংশের মানুষ। আবার বললাম আরজিকর আন্দোলন করেছেন বিভিন্ন অংশের মানুষ। আমি জানি 14ই আগস্ট রাত্রে আমি যে কনস্টিটুয়েন্সি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই কনস্টিটুয়েন্সির বিভিন্ন জায়গাতে মোড়ে মোড়ে এমন মানুষকে আমি দেখেছি এবং দলে দলে দেখেছি যে মানুষ যারা বামপন্থীদের ভোটার নন, যারা বিজেপির ভোটার নন, যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, তারাও সেদিনকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় এসেছিলেন। তাহলে আরজিকর আন্দোলনকে যারা রাজনৈতিক আন্দোলন বা কোনো রাজনৈতিক দলের মস্তিষ্ক প্রসূত আন্দোলন বলছেন তারা কিন্তু ভুল করেছেন, এবং ভুল করার ফলও তারা ভুগছেন, এবং তারা এটা ডাইলিউট করতে গিয়ে রাদার মানুষের মধ্যে এই আন্দোলনকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা চলছিল তাকে তারা নস্যাৎ করবার চেষ্টা করেছেন। এবং খুব পরিষ্কার মোহন ভাগবত কি বলেছেন, মোহন ভাগবত বলেছেন এই বিষয়ে স্টেট গভর্নমেন্ট যা ডিসিশন নেবে আমরা তার বিরোধিতা করব না। মুশকিলের কথাটা হচ্ছে এইখানেই। আমার ভালো লাগতো যদি আরজিকরের কাণ্ডের প্রশ্নে এই তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য থাকতো এই 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 ধারায়, এই বিচার ধারায়। সেই পার্থক্যটা তো রিফ্লেক্ট হচ্ছে। বিজেপি বলছে যে এই ব্যাপারে সিপিএম এর সাথে সেটিং করে আমাদেরকে সরিয়ে দিল আন্দোলন। এবার প্রশ্ন হচ্ছে বিজেপির কে গেছে? আপনি বলুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেছেন, উনি বিজেপির সাংসদ, অগ্নিমিত্রা পল নেত্রী। আমায় বলুন সিপিআইএম এর কোন নেতা বা নেত্রী ওখানে গেছেন? সবাই সমর্থন করেছে, তাদের মিছিলে গেছে, তাদের নিজস্ব মিছিলে গেছে। বড় মিছিলে গেলেও কেউ সামনে গেছেন? যাননি। অনশনের ওখানে গেছেন? যাননি। লালবাজারে যখন ডাক্তারবাবুরা ওখানে বসেছিলেন সিপিআইএম এর কোন নেতাকে দেখেছেন? দেখাতে পারবেন না। কোন তাদের বক্তব্য ছিল কোন রাজনৈতিক দল, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে ওই আন্দোলনটার মধ্যে কেউ গিয়ে আন্দোলন করেনি, ওটা ডাক্তারবাবুরা করেছেন, বিভিন্ন অংশের মানুষ মেনেছেন। অ্যাজ এ ডেমোক্রেটিক ফোর্স সিপিআইএম এই আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং যেখানে যেভাবে পাশে থাকা যায়, কোথাও তাদের কেউ আক্রান্ত হয়েছেন তাদের পাশে আইনি সহায়তা দিয়ে থেকেছেন, কোথাও তাদের কেউ মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়েছে তাদের বসে ডাক্তারবাবুরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছেন।
কোথাও কারোর বাক স্বাধীনতার উপর অ্যাটাক হয়েছে, তারা সেখানে দিয়েছেন। কোথাও কোনো ভিকটিমের জন্য কোনো আইনজীবীর দরকার হয়েছে, সেগুলো প্রোভাইড করা হয়েছে। এইভাবেই কিন্তু চলেছে। আমরা ঘুরে লাস্ট সেই যেখান থেকে শুরু করেছিলাম, নির্বাচনে শোষণীয় অবস্থা কেন? একটা অংশ সিপিএম এর একটা অংশ বলছে যে জনগণের সঙ্গে আঞ্চলিক লেভেলে যোগাযোগ নেই, আমরা খালি সেন্ট্রাল ওয়াইজ। আমি আবার বললাম যে এটা নতুন কোনো কথা নয়। এই কথাটা যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও কমরেড জ্যোতি বসু বারবার বলতেন, জলের সঙ্গে মাছের যে সম্পর্ক, কমিউনিস্ট পার্টির সাথে জনগণের সম্পর্ক যদি সেটা না থাকে তাহলে কিন্তু বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কমিউনিস্টরা সত্যকে চাপে না, সত্য যেটা এটা কি বারবার এই ঘটনা করে সিপিএম কি তাদের নিজেদের আত্মসমালোচনা করবে এবং জনগণের সাথে আবার এটা তো করতে হবে, এটা তো কোনো শর্টকাট নেই। এই কাজের তো কোনো শর্টকাট হতো না। শর্টকাট হতো খুব সহজ একটা অঙ্ক আছে, চোখের সামনে অ্যালগরিদম আছে, আমি ভাঙার জন্য 2-4টে শর্টকাট রাস্তা করলাম, সবচাইতে ভালো আমাদের দেশে টাটকা তাজা ধর্মীয় বড়ি আছে, চালিয়ে দিলাম, অনেক কিছু ঘটতে পারে। কিন্তু বিং এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, কমিউনিস্ট পার্টি কোনো ইরেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবে না। আমাদের পার্টি যখন তৈরি হয়েছিল 1920 সালে, সেই সময় কে করে ভেবেছিল কোথায় কোন রাজ্যে সরকারে আসবে? তাহলে একটাই কথা ছিল, কমিউনিস্ট আন্দোলনের দরকার শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে যে জায়গাটার প্রয়োজন কমিউনিস্ট পার্টি, সেটা হচ্ছে গোটা দেশের বুকে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, যেটা কদিন আগে আপনারা দেখেছেন আদানির ক্ষেত্রে। টপিক নয়, এভরিথিং ইজ কানেক্টেড, এই জায়গাটাতেই বলা। এবং মিলটা দেখুন কেন কমিউনিস্ট পার্টির রেলিভেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে। এই আদানি তারা কিন্তু আমাদের এই বাংলার সরকারের সঙ্গেও হাতে হাত মিলিয়ে বেশ কিছু কাজ করে চলেছেন। আন্দোলনের প্রসঙ্গটা বলছি, মানুষের জোয়ার আন্দোলনের জোয়ারকে এই নিউলিবারাল ইকোনমিক সিপিএমের আন্দোলনে কোনো দ্বিমত নেই, তারা রাস্তার আন্দোলনে সব। আমি আবার বললাম যে এই আন্দোলন নিউলিবারাল পলিসির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হবে। ইটস এ চ্যালেঞ্জ, গোটা দেশে এই মুহূর্তে চলছে। কুণাল ঘোষের ভাষায় বলতে আর কবে আর কবে। কুণাল ঘোষের তো ভাষণ হয়, কুণাল ঘোষ যা করছেন করুন, ওনার এগুলো মানে ধরুন পলিটিক্সেও খুব এলিমেন্ট অফ উইটের প্রয়োজন হয়। আমি এইভাবেই বিষয়টাকে দেখি। আমি কুণাল বাবুকে নিয়ে যে ধরনের কথাবার্তা হয়, আমি ওই ধরনের কথাবার্তা ওনার সম্পর্কে বলি না। আমি এনজয়। এবার তৃণমূলের লাস্ট টিপ্পনি বলছে, এরা যতটা তৃণমূলের পেছনে কাঠি করে, যতটা সময় ব্যয় করে, ততটা যদি নিজেদের সাংগঠনিক ব্যাপারটা দেখতো তাহলে আজের জন্য ভাবতে হবে না। আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বেশি করে সিপিআইএম এর দিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। আমাদের কাজটা আমাদের করতে দেয়, ওনারা ওনাদের সরকারটা চালান, আমাদের কাজের মধ্যে এটাও পড়ে ওনারা কোথাও ভুল করলে সেখানে যে প্রতিবাদ করা সেটা। বামেরা শূন্য থেকে এক কবে হবে? শূন্য বামকে নিয়েই যদি এতটা চিন্তা এতটা সময় দিতে হয়, তাহলে এক হয়ে গেলে তো দীপক ব্যাপারীকে এবং তৃণমূল কংগ্রেসের বহু লোককে, দীপক ব্যাপারী তৃণমূল নয়, দীপক ব্যাপারী ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, কিন্তু অনেক সময় আরো দিতে হবে। ভবিষ্যৎটা বামপন্থীদেরই, বামপন্থা। কিন্তু রাইডার খুব পরিষ্কার, ধর্ম নিরপেক্ষ স্পেসেই পশ্চিম বাংলার বিরোধী রাজনীতির ডেফিনেশনকে আমাদের খুঁজতে হবে। এইটা যেদিন মানুষ বুঝে যাবেন, পশ্চিম বাংলার রাজনীতির এই যে খেলাটা, যে বাইনারির খেলাটা চলছে, ধর্মে ধর্মে খেলা, এইটা চিরকালের জন্য বন্ধ হবে। ওকে, ধন্যবাদ। আপনারা শুনলেন, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা করব এবং শুনলেন যে নিজেদের ভুল ভ্রান্তি সেগুলো তারা শোধরানোর চেষ্টা করবেন, কিন্তু বামপন্থীরা রাস্তায় ছিলেন, রাস্তায় থাকবেন। ধন্যবাদ সকল।